রাষ্ট্রীয় বিশাল ঋণের বোঝা সামলানোর চ্যালেঞ্জে বিএনপি। উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণ সহ রয়েছে নানা আর্থিক সংকট। এলডিসি উত্তরণ আরও ৩ বছর পেছাতে জাতিসংঘের সরকারের চিঠি। অভ্যন্তরীণ সংকট, বিনিয়োগ মন্দা ও রাজস্ব আহরণ কমে যাওয়া সহ কয়েকটি কারণ উল্লেখ। রংতুলি আলপনায় সাজছে কেন্দ্রীয় শহীদ মিনার। কয়েক স্তরের নিরাপত্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা। ছুটির দিনে নিজ নিজ নির্বাচনী এলাকায় নতুন সরকারের মন্ত্রীরা। দেশ নিয়ে পরিকল্পনার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি। রোজায় নিত্যপণ্যের উত্তাপ। ব্রয়লার মুরগির দাম বাড়ল ৩০ টাকা। লেবুর হালি ১০০ সরবরাহ পর্যাপ্ত, দাবি বাণিজ্য মন্ত্রীর। এবং গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা। বগুড়ায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর। বিএনপি সরকারের ঘাড়ে প্রায় ২৩,৮৫,০০০ কোটি টাকার ঋণের বোঝা। আওয়ামী লীগ সরকারের বিশাল ঋণের দায় নিতে হয় অন্তর্বর্তী সরকারকে। ঋণের সেই ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি অন্তর্বর্তী সরকার, বরং তারা এই ঋণ পরিস্থিতি আরও নাজুক অবস্থায় রেখে গেছে। আর ঋণের এই বিশাল চাপ সামলানোই নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। এছাড়া চড়া মূল্যস্ফীতি, খেলাপি ঋণের ভারে ভঙ্গুর আর্থিক খাত, আস্থার তলানিতে পুঁজিবাজার। এসব চ্যালেঞ্জ নিয়েই শুরু করতে হচ্ছে বিএনপি সরকারকে। গণ অভ্যুত্থানে ২০২৪-এর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বৈদেশিক ঋণ, লাগামহীন মূল্যস্ফীতি, রিজার্ভের পতন, ডলার বাজারের অস্থিরতা, বিপুল বাণিজ্য ঘাটতি আর তীব্র তারল্য সংকট মোকাবেলার দায় পড়ে ডক্টর ইউনূসের সরকারের ওপর। বাঘা বাঘা অর্থনীতিবিদ নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার পতন সামাল দেওয়ার লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত এই সরকারও আওয়ামী লীগের মতোই হয়ে পড়ে ঋণ নির্ভর। সবশেষ হিসাব বলছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ ২৩,৮৪,৯৬৮ কোটি টাকা, যা ২০২৪-এর ডিসেম্বরেও ছিল ২১,৫১,১৭৪ কোটি টাকা। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আওয়ামী লীগ সরকার ঋণ ও দায়ের যে পরিস্থিতি রেখে গিয়েছিল তার চেয়েও নাজুক অবস্থায় রেখে গেছে অন্তর্বর্তী সরকার। এ কারণে সবচেয়ে বেশি ঋণের বোঝার দায় নিতে হলো নতুন সরকারকে। সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এইটি হলো সত্য। এবং সেটা কি কারণে হয়েছে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটা হলো রাজস্ব আদায়ের কারণে, অভাবের কারণে হতে পারে, বা চলতি ব্যয়কে তারা সংকোচন করতে পারে নাই দেখে। এছাড়াও কোটি গ্রাহকের আমানত ফেরতের চাপ, নিত্যপণ্যের দামের লাগাম টানার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে নতুন সরকারকে। সংশ্লিষ্টরা বলছেন, আর্থিক কাঠামো শক্তিশালী করতে দরকার শক্ত আইনি ভিত্তি। এটি নিশ্চিতে সংস্কার পদক্ষেপকে দ্রুত এগিয়ে নিতে হবে। নতুন সরকারে একটা রাজনৈতিক দর্শন থাকবে। ইন্টারিম গভর্নমেন্টের সব পলিসির সাথে একমত নাও হতে পারে। এটার বিকল্প একটা জিনিস পন্থা দাঁড় করা এবং সেটাকে বাস্তবায়ন করাটা একটা চ্যালেঞ্জ। অর্থাৎ আর্থিক খাতে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার তাদের যাত্রা শুরু করবে। আঞ্চলিক প্রতিযোগিতায় টিকে থাকতে বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা মোটামুটি সামনে এসে গেছে। এখন নেক্সট ফেজ হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ আনা এবং অর্থনীতিকে আরো চাঙ্গা করে ওঠা। বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে আইনের কার্যকর ব্যবহার, জবাবদিহি নিশ্চিত করা এবং অর্থ পাচার ঠেকানো নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ ৩ বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর সই করা চিঠি ইউএনসিডিপিতে
পাঠানো হয়। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএনসিডিপিতে পাঠানো চিঠিতে করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নের বাধার কথা তুলে ধরা হয়েছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বৈশ্বিক মূল্যস্ফীতির চ্যালেঞ্জ ও বাণিজ্যিক অনিশ্চয়তার কথাও তুলে ধরা হয়েছে। এর সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট, বিনিয়োগ মন্দা, রাজস্ব আহরণ কমে যাওয়া সহ নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এলডিসি উত্তরণ 3 বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে পরবর্তী 3 বছর ক্রাইসিস অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য সময় চেয়ে আবেদন করেছে সরকার। আগামী 24 থেকে 28 ফেব্রুয়ারি ইউএনসিডিপির বৈঠক হবার কথা রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে মোতায়েন করা হয়েছে 15,000 পুলিশ সদস্য। ঢাকার পাশাপাশি সারা দেশে নিরাপত্তার কাজ করছে র্যাব। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে থাকছে কড়াকড়ি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকারের সময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রংতুলিতে আঁকা হয়েছে আলপনা, দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা সংগ্রামের গান, কবিতা। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কোনো শঙ্কা না থাকলেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে বিভিন্ন ধরনের, যেটা আমি বললাম যে আমাদের ডগ স্কোয়াড আছে, বম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্কে আমরা নিয়ে এসেছি, সুইপিং করেছি আমরা অত্র এলাকায়। তো আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পারবো। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 21 ফেব্রুয়ারি ঘিরে ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও। যারা পায়ে হেঁটে আসবেন তারা পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, কেন্দ্রীয় শহীদ মিনার এখানে যেয়ে শ্রদ্ধা নিবেদন করে রমনা ক্রসিং এবং জল চত্বর ক্রসিং দিয়ে আমাদের গন্তব্য পৌঁছাবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত 12:40 দিকে উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আরও জানাতে শহীদ মিনার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে আমরা জানাচ্ছিলাম মোতায়েন করা হয়েছে প্রায় 15,000 পুলিশ সদস্য। এই মুহূর্তে শহীদ মিনারের পরিস্থিতি কি দেখছেন জানাবেন। তানি, আপনি যেমনটি বলছেন যে আসলে ভাষা শহীদ অমর 21শে ফেব্রুয়ারিকে ঘিরে আপনি জানেন যে 1952 সালের এই দিনে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই রফিক বরকাত জব্বর সহ বেশ কয়েকজন শহীদ হয়। তারপর থেকে কিন্তু আসলে আমরা বাংলা ভাষায় কথা বলি। আসলে এই মুহূর্তে আপনাকে আমি দেখানোর চেষ্টা করি, আমি রয়েছি শহীদ মিনারের একদমই পাশে, যেটি হচ্ছে দোয়েল চত্বরের যে প্রবেশ মুখ। এই মুখ দিয়ে কিন্তু আসলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রবেশ করবেন। এই জায়গাটি কিন্তু একদমই কঠোর নিরাপত্তা, যদি আসলে আপনাকে বলি, বিজিবি, পুলিশ এবং র্যাব এবং কিছুক্ষণ আগে সেনাবাহিনীরও টিম ভিতরে প্রবেশ করেছেন এবং এই গেটটি একদমই কঠোর নিরাপত্তা দিয়ে কিন্তু আসলে ঢেলে সাজানো। এবং দেখতেই পাচ্ছেন যেখানে ভলান্টিয়ার রয়েছে, বিজিবি সদস্য রয়েছেন এবং বাইরের যে মানুষ তারাও কিন্তু প্রবেশ করতে পারছেন না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তাদেরও কিন্তু বিভিন্ন কথা বলেই কিন্তু আসলে তাদের প্রবেশ করা হচ্ছে। জানেন যে আসলে এই প্রবেশের যে গেট, শুধু একটি গেট নয়, 4টি গেট, যে কয়েকটি গেট করা হয়েছে, প্রত্যেকটি গেটেই কিন্তু ঠিক একইভাবে কিন্তু আসলে ব্যারিকেড দেওয়া রয়েছে। এবং নিরাপত্তার যেমনটি বলছিলেন যে আসলে নিরাপত্তার সংখ্যা না থাকার পরেও কিন্তু আসলে অমর 21শে ফেব্রুয়ারি, এবং আপনি জানেন যে 12টার পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানের দেশের বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু আসলে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই নিরাপত্তা বলয় নেওয়া হয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে শহীদ মিনারের প্রবেশের যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো কিভাবে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। বিজিবির কয়েক প্লাটুন বিজিবি কিন্তু এখানে মোতায়েন হয়েছে, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং পুরো সড়ক কিন্তু আসলে চমৎকারভাবে আলপনা করা। তা নিয়ে আমি আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে আসলে দেখতেই পাচ্ছেন যে শহীদ মিনারের দোয়েল চত্বরের যে গেটটি রয়েছে, গেটের সামনে কিন্তু চমৎকার একটি
দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং আলপনা এবং আসলে মানুষের ছবি তোলা, মানুষের যাওয়া এবং নিরাপত্তা সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু এখানে রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, সাধারণ মানুষ কিন্তু আসলে 12:40 পর থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক করতে পারবেন। এই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে যদি আমরা আসলে দেখানোর চেষ্টা করি যে আসলে দেখতেই পাচ্ছেন যে কি চমৎকারভাবে কিন্তু আলপনা করা হয়েছে এই সড়কগুলোতে। শুধু একটি সড়ক নয়, মানে পুরো এলাকা জুড়েই কিন্তু আসলে এভাবেই আলপনা করা হয়েছে। তা নিয়ে আসলে এখন বাজে যেহেতু 7টার কিছু সময়, আসলে এরই মধ্যে নিরাপত্তা কিন্তু বিকাল থেকেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে শহীদ মিনারের চারপাশ ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু মিলিয়ে মানে নিরাপত্তা একদম চাদরে ঢাকা শহীদ মিনার। আপনি জানেন যে 12টার সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করবেন। নিরাপত্তা নিয়ে আসলে কোনো শঙ্কা নেই। তানিয়া, শুভ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শুভ খান। 21শে ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। 1952 সালের এই দিনে ভাষার অধিকারের দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক জব্বার সহ বহু ভাষা সৈনিক। তাদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো 1999 সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা আজ বিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের প্রতীক। সেই চেতনাকে ধারণ করে 2003 সাল থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শোভাযাত্রা আয়োজন করে আসছে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ভাষা ও বর্ণমালার প্রতি সম্মান জানাতে বর্ণিল শোভাযাত্রা করেছে সংগঠনটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু হয় এই শোভাযাত্রা। আয়োজকরা জানান, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতি ও পরিচয়ের শক্ত বন্ধন। তাই সব ভাষার মর্যাদা রক্ষায় এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত। আমরা বাংলাদেশের পক্ষ থেকে পৃথিবীর সকল দেশের জাতীয় পতাকা, ভাষা, বর্ণমালার প্রতি সম্মান প্রদর্শন করে এই আয়োজন করি এবং আমরা প্রতিবারই আহ্বান জানাই যে সারা বাংলাদেশে যেন এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি সব দেশ পালন করে। রমজানের দ্বিতীয় দিন হলেও আমরা ভেবেছি যে অনন্য আয়োজনটি আমরা করবই এবং বলা যায় একেবারে একদিনের সিদ্ধান্তে আমরা এটি করেছি। এই রোজার ভেতরেও আমরা আমাদের এই প্রোগ্রামটিকে আজকেও আয়োজন করেছি, যদিও আমাদের সবসময় আমরা সকালবেলায় করে থাকি, কিন্তু আজকে দোসরা রোজা, অনেকের অনেক রকমের সমস্যা থাকতে পারে, সেই কারণে আমরা বিকেলবেলা করে। শপথ গ্রহণ, সচিবালয়ের দাপ্তরিক কাজ শেষে শুক্রবার ছুটির দিনে নিজ নিজ নির্বাচনী এলাকায় নতুন সরকারের মন্ত্রীরা দেশ নিয়ে পরিকল্পনার পাশাপাশি তুলে ধরেন এলাকার উন্নয়নের কথা। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। আর অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছাতে হবে। পাচার করা অর্থ ফেরানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে সরকার। শপথ গ্রহণের পর রমজানের দ্বিতীয় দিন নিজ নিজ নির্বাচনী এলাকায় এমপি মন্ত্রীরা কর্মী সমর্থকদের সাথে সাক্ষাতের পাশাপাশি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, জানান পরিকল্পনার কথা। রাজশাহীতে বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। জানান, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা হবে। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। নরসিংদীতে এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করার কথা জানিয়ে বলেন, রোগী নয়, ডাক্তাররা ঘুরবেন মানুষের পেছনে। মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে। 3 দিনের সফরে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয়ার কথা জানান তিনি। বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন, আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা,
সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় যান শিক্ষামন্ত্রী। জানান সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে কাজ করবে সরকার। দুর্নীতিমুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ। কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব এবং যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে। কৃষি জমিতে উর্বরতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। এরই মধ্যে ফুড সেফটি অথরিটি নামে একটা অথরিটি ডেভেলপ করা হয়েছে। সিলেটে ব্যবসার পরিস্থিতি নিয়ে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। জানান রপ্তানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, উদ্যোগ এবং আন্তরিকতা, সেটা ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করব। চট্টগ্রামে নিজ বাড়িতে বাবা মায়ের কবর জিয়ারত করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির দুরবস্থার কথা জানিয়ে তিনি বলেন, বিগত সরকারগুলোর বিপুল ঋণের দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় নিজ নির্বাচনী এলাকায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জেলার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি নিয়ে সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজাজ। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে নানক চত্বরের নাম পরিবর্তন করে শহীদ ফারহান ফাইয়াজ সরণি উদ্বোধনকালে একথা জানান প্রতিমন্ত্রী। মাত্র 2 দিন আগে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে এখনই হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে চান না বলেও জানান তিনি। এ সময় ববি হাজাজ বলেন, শুধু নিজ মন্ত্রণালয়েরই নয়, এলাকায় স্থানীয়ভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ও বাজার মনিটরিং সহ সব বিষয়ে কাজ করা হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব। এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না, এটা সময় নিয়ে নেওয়ার মতো। 54 বছরে চেঞ্জ হয় নাই ভাই। এক রাতে হুটহাট কিছু করলে আবার খারাপই হবে। সবার সাথে আলোচনা করে সঠিকভাবে সময় নিয়ে ভালো কিছু আমরা করবো। রমজানের শুরুতেই চড়া নিত্য পণ্যের দাম। বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় থাকলেও দামে নেই স্বস্তি। 2 দিনের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দর, আর লেবুর হালি ছুঁয়েছে 100 টাকা। চড়া কাঁচামরিচের দাম, নিত্যপণ্যের দর সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে হলেও বাণিজ্য মন্ত্রীর দাবি, পণ্যের কোনো সংকট নেই। বিদায়ী সরকার জানিয়েছিল রমজানে পর্যাপ্ত আমদানি হয়েছে নিত্যপণ্যের। আশ্বাস ছিল সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়বে না কোনো পণ্যের। বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে প্রশাসনও। মিথ্যা সবচেয়ে বেশি আমাদের জন্য খারাপ হলো যে মিথ্যা কথা বলে ব্যবসায়ীরা। এই সরকারের কথা কাজের ভিতরে মিল নাই, এই দোকানদার কথা কাজের ভিতর কোনো মিল নেই। কিন্তু সব আশায় গুড়ে বালি। এবারও রমজানের শুরুতেই দাম বেড়েছে প্রায় সব পণ্যের। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে 2 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। দাম অস্বাভাবিক বেড়েছে শসা, টমেটো, লেবুর। সপ্তাহখানেক আগেও যে শসা মিলত 50 টাকা কেজিতে, তা এখন 100 টাকা। টমেটো 80 আর লেবুর হালি 100 টাকার উপরে। কাঁচামরিচ 160 আর বেগুন 140 টাকা কেজি। সব জিনিসের দাম বেশি বেসিক্যালি, বিশেষ করে লেবুটা মানুষ বেশি খায় রমজানের দিনে, এই জন্য লেবুর দামটা অনেক বেশি। রমজানের আগের চাইতে রমজানের দাম বেশি। বিক্রেতারা বলছেন, রমজানের বাড়তি চাহিদা মেটাতে পর্যাপ্ত যোগান নেই বাজারে, আর সে সংকটে দাম বাড়তি। তবে এমন অজুহাত মানতে নারাজ। অভিযোগ, রমজানে বাড়তি চাহিদা সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা, তবে তা মানতে নারাজ বিক্রেতারা। এই রোজার আগের থেকে 2-3 দিন আগের থেকে অনেক বাড়তি। আমরা শসা, গাজর দাম কমা যায়, শসা, ক্ষীরা এগুলো 100 টাকা করে বিক্রি করি আমরা। দাম বেড়েছে মসুর এবং অ্যাঙ্কর ডালের। গেল বছরে বাজারে মসুর ডালের দাম ছিল 80 টাকা কেজি, এবছর যা 100 টাকা। আর গেল বছরে 70 টাকা কেজির অ্যাঙ্কর ডাল 110 থেকে 120 টাকা। খুচরায় ছোলার দাম 95 টাকা কেজি। আমদানি শুল্ক কমানোর পরও কমেনি খেজুরের দাম। বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম একটা কাজ হচ্ছে এসেনশিয়াল যেগুলি ফুড আইটেম সেগুলির স্থিতিশীল রাখা। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে। তো আমাদের রিঅ্যাকশন টাইমটা ছিল না যে মাঝখানে আমরা কিছু করব, সেরকম ছিল না।
কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। নিত্যপণ্যের দাম যেন আর না বাড়ে সে বিষয়েও কাজ করার আশ্বাসও দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। মাহে রমজানের প্রথম জুম্মা আজ। রমজানের পবিত্রতা আর জুম্মার দিনের শ্রেষ্ঠত্ব এই দুয়ের মিলনে আজকের দিনটি মুমিন মুসলমানদের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনের সূরা জুম্মায় মহান আল্লাহ তাআলা এই দিনে জুম্মার আজান হওয়ার সাথে সাথে যাবতীয় কেনাবেচা ও পার্থিব কাজ বন্ধ রেখে মসজিদে যাওয়ার নির্দেশ দিয়েছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে রমজানের প্রথম জুম্মার নামাজ আদায় করতে যান হাজার হাজার মুসল্লি। সবার প্রার্থনায় ছিল মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষার বিষয়টি। মুসল্লিরা জানান, রমজান মাসে একটি নফল ইবাদত ফরজের সমান এবং একটি ফরজ ইবাদত ৭০টি ফরজের সমান সওয়াব বহন করে। সেই হিসেবে আজকের জুম্মার নামাজ ও আমল মুমিনের আমল নামায় অগণিত সওয়াব যোগ করার সুবর্ণ সুযোগ। আলহামদুলিল্লাহ, দিনটা খুব ফাইন, একদম তুলনাহীন, কোনো নেই, কারোর সাথে তুলনা হয় না আজকের দিনটা। রোজাটা হচ্ছে আমাদের তাকওয়া অর্জনের মাস, আর এই রোজার মাসে তাকওয়া অর্জন করে আমরা সারা বছরটা যেন আমরা তাকওয়াবান থাকতে পারি। ভালো লাগলো আর কি, এখানে এসে নামাজ পড়লাম নাতিদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ, দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন। গুনাহ মাফের মাস, এই মাসে আমরা সর্বপ্রথম জুমার নামাজ আদায় করছি কেন্দ্রীয় বায়তুল মোকাররম মসজিদে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর পরিবেশ। গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজনকে হত্যা করেছে গ্রামবাসী। ভোরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলী জানান, ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। বগুড়ার নন্দীগ্রামে ঝগড়া থামাতে বলায়ের মিলন নামে এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শামীম নামে এক যুবকের সঙ্গে নবীর শেখ নামে আরেক যুবকের তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা হয়। স্কুল ছাত্র মিলন তাদের শান্ত থাকতে বলায় ক্ষিপ্ত হয় শামীম ও তার পক্ষের লোকজন। এরপর মোটর সাইকেলে 10 থেকে 12 জন এসে অতর্কিতভাবে মিলনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রীর দেয়া বক্তব্য চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা 12 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বলেন, এই বিষয়ে সরকার ব্যাখ্যা না দিলে এটি সরকারের ভাষ্য হিসেবেই ধরে নিতে হবে। শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চলে সড়ক পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। এ সময় রাস্তার কাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও ঠিকাদাররা তাদের কাজের বিবরণী প্রকাশ করেনি। নিম্নমানের উপকরণের পাশাপাশি বৈদ্যুতিক খুঁটিও সঠিকভাবে সরানো হয়নি বলেও অভিযোগ করেন সাইফুল আলম খান। এ নিয়ে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য। বৃহস্পতিবার পরিবহন খাতে অর্থ আদায় প্রসঙ্গে সড়কমন্ত্রী রবিউল আলম বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের নামে যে অর্থ তোলা হয় তা চাঁদাবাজি নয়। তার এমন মন্তব্য চলছে সমালোচনা। ভিড় এড়াতে পরিবারের সদস্যদের নিয়ে আগে ভাগে ঈদের কেনাকাটা সারছেন রাজধানীবাসীর অনেকে। স্বাচ্ছন্দ্যে ঘুরে ঘুরে কিনছেন পছন্দের সব জিনিস। নারীদের চাহিদা শীর্ষে আছে পাকিস্তানি 3 পিস, সুতির আর নতুন নকশার পোশাক। ঈদ সামনে রেখে ঢাকার বিপণী বিতানে বাড়ছে ক্রেতাদের পদচারণা। নতুন আয়োজনে সাজানো হয়েছে দোকানগুলো। প্রিয় মানুষের পছন্দের রং আর নকশার পোশাক খুঁজতে নগরবাসী ঘুরছেন এক দোকান থেকে আরেক দোকানে। ক্লান্তি ভুলে ঘন্টার পর ঘন্টা কাটছে কেনাকাটায়। তো আমি চাচ্ছি ওকে নীল ড্রেস কিনে দেওয়ার জন্য। এখন পছন্দ করার জন্য আমরা ঘুরতেছি, দেখি কি পছন্দ হয়। মানে সে যাই পছন্দ করবে সেই আমি নিব, আমার নিজের কোনো পছন্দ নাই। ফ্যামিলিদের জন্য কেনা হয় রমজানের শুরুতে, তাহলে সবাইকে দেওয়ার জন্য ঈদে যাওয়া হয়, গেলে তো সবাইকে দিতে হয়। পরিবার পরিজন নিয়ে দেশের নানা প্রান্ত থেকে অনেকে আসছেন রাজধানীতে। তাদের সাথে ঈদের কেনাকাটায় মেতেছে শিশুরাও। বাংলাদেশের শপিং করতে একটা ঈদ ফিল আসে, এটা সত্যি। লক্ষ্যপুর থেকে আসছি, আগাম শপিংটা করতেছি আসলে মূলত ঈদের ঝামেলাটা এড়ানোর জন্য। নতুন নকশার পাশাপাশি সুতির কাপড় খুঁজছেন অনেকে, কারো কারো ঝোঁক পাকিস্তানি পোশাকে। তবে বাড়তি দামে কিছুটা হতাশ ক্রেতা। এবছর এই নুরসের দেন কারিজমার যে ভাসালের ড্রেসগুলো অনেক বেশি ট্রেন্ডি। ইভেন আমি কিনতে যেটা পাচ্ছিও না, প্রাইস একটু বেশিই লাগছে, একটু না অনেকটাই বেশি।
মানে মিডল ক্লাস যারা তারা হয়তো বা এটাকে এফোর্ড করতে পারবে না। আবার কেউ কেউ ঝুঁকছেন সিল্ক বা কাফতানের দিকে। তেমন ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যে কেনাকাটা সেরে আনন্দ নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারা। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে 10 দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার বোর্ড অফ পিসের প্রথম সম্মেলনে এই সময়সীমা বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না করলে খারাপ কিছু হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। এর জবাবে পাল্টা হুমকি দিয়েছে ইরান। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে ইরান জানায়, যদি তেহরানে হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। চিঠিতে আরও বলা হয়, ইরান যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর হামলা হলে এর জবাব দেয়া হবে। ইরানের সম্ভাব্য হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। এক প্রতিবেদনে এমনটাই বলছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে এই বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা। এর আগে বিভিন্ন সময়ে মধ্যপ্রাচ্যে হামলা চালাতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর ঘাঁটি ব্যবহার করে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে যৌথ সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সমালোচনা করায় এই অনুমতি দেয়া হয়নি। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।